এখানে কোনো একটা পক্ষকে আসলে দায় দেওয়ার সুযোগ নেই। এই এক বছরে বাংলাদেশকে ভিন্নভাবে দেখেছি। আগে সাধারণ জনগণ হিসেবে দেখা হয়েছে যেভাবে আমরা অধিকাংশই দেখি, এবার একটু আলাদাভাবে দেখার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে অল্প কিছু মানুষ যারা এই করাপ্টেড সিস্টেমের সুবিধাভোগী, তারা সেভাবেই আমাদেরকে বাংলাদেশ দেখায় যেভাবে তারা দেখাতে চায়। এবং এই মুহূর্তে বা বিগত বছরের পর বছর ধরে 24-25 সালে এসে দাঁড়িয়ে বাংলাদেশের অবস্থা অনেকটা এরকম যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা। আসলে আমরা এখন এমন কিছু বিষয়ের মধ্য দিয়ে যাচ্ছি যেটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। সেটা হতে পারে যে এই জুলাইয়ে কার কতটুকু ভূমিকা, এগুলো নিয়ে যেমন আমাদের কথা বলার কথা না, ঠিক তেমনি এখন আমরা কিছু অনাকাঙ্ক্ষিত বিষয়ে আমরা আমাদের মধ্যে বিভাজন তৈরি করছি যেটাও প্রত্যাশিত না। আমাদের এই যে ক্ষত বাংলাদেশে তৈরি হয়েছে এটা কিন্তু 16 বছরের ক্ষত না, এটা 53-54 বছরের একটা ক্ষত, 71 পরবর্তী সময় থেকে। এই ক্ষত কখনো এক বছরে পূরণ হবে না। আপনি বা আমি যাকে দায় দিয়ে দেই, এখানে আমাদের কয়েকটি হসপিটালে সম্মানিত পরিচালক যারা আছেন তারা রয়েছেন। আমি ধরে নিচ্ছি ঢাকা মেডিকেলের সম্মানিত পরিচালক যিনি আছেন তিনি আছেন। এখন আমি তাকে দায় দিতে পারি যে ঢাকা মেডিকেলে যেই চিকিৎসা হওয়া দরকার ছিল, যেই সুযোগ সুবিধা একজন নাগরিকের একজন আহত পাওয়া দরকার ছিল, সেটা তারা পায় না, এটার জন্য তিনি দায় দিয়ে দিলাম। কিন্তু তিনি যে এগুলো দিতে পারেন না, এটার সাথে সংশ্লিষ্ট একজন ডাক্তারের প্রয়োজনীয় সুযোগ সুবিধা, একজন কর্মচারীর প্রয়োজনীয় সুযোগ সুবিধা, প্রয়োজনীয় ওষুধের সাপ্লাই, প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টের সাপ্লাই, এই প্রত্যেকটা জিনিসের সাথে এই রাষ্ট্রের অসংখ্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বলি, প্রতিষ্ঠান বলি, ব্যক্তি বলি জড়িত। তারা কি তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করেছে? এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো দেশের বাইরে থেকে কিনে আনা হয়েছে, সে 1 কোটি টাকা যেখানে বাজেট ছিল সেখানে 1 কোটি টাকার একটা যন্ত্র কিনেছে, নাকি 90 লাখ টাকা লুটপাট করে 10 লাখ টাকার যন্ত্র এনেছে? এই প্রত্যেকটা জায়গার সাথে যারা জড়িত, তারা যদি তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করে, তাহলেই সেখানকার পরিচালক তার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারবেন। কিন্তু আমরা সরাসরি আমাদের চোখে যাকে দেখি তাকে দায় দিয়ে একটা দায় সারা দায়িত্ব পালন করি। ইভেন আমরা যখন একজন সাধারণ নাগরিক হিসেবে ওই ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যাই, যখন আমার সামনে আমি 20 জনের লাইন দেখি, দরজায় দাঁড়িয়ে থাকা লোকটার পকেটে 200 টাকা ঢুকিয়ে দিয়ে আমিও সামনের দিকে চলে যেতে চাই, কারণ আমার কাজ আছে বা আমার ব্যস্ততা, যেন আমার সময়টা আমার ছাড়ার কারণে। তো আমরা আসলে এই মুহূর্তে, আমি অন্তত এই 1 বছর এই বাংলাদেশকে যেভাবে দেখেছি, আমি স্পষ্ট করে এটা বলতে পারি, আমরা আমাদের জায়গা থেকে যতই সাধু সাধার চেষ্টা করি না কেন, কেউই নিজের দায়িত্বটা ঠিক মতো পালন করি না। এই জন্যই বাংলাদেশের এই মুহূর্তে এই অবস্থা। আমি আমার দায় স্বীকার করে নিচ্ছি, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার যতটুকু আমার জায়গা থেকে করার কথা ছিল আমি ততটুকু করতে পারিনি। কিন্তু এটাই সত্য, আমার করার জন্য অন্যান্য সিস্টেমের যে সাপোর্টগুলো থাকা দরকার, এদেশের রাজনৈতিক দল, ওই দলের ব্যক্তিবর্গ, তাদের যতটুকু সদিচ্ছা থাকা দরকার, আমলাতন্ত্রে যারা চাকরি করে তাদের যতটুকু সদিচ্ছা থাকা দরকার, আমার উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তাদের যতটুকু অভিজ্ঞতা থাকা দরকার, কিংবা এই প্রত্যেকটা জায়গায় ইভেন সাধারণ জনগণের যতটুকু সহযোগিতা করা দরকার, কেউই তারটা করে নাই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যে বাংলাদেশটা পেতে চাই, এই বাংলাদেশটা আমরা পাবো, কিন্তু পেতে সময় লাগবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, 24 পূর্ববর্তী সময় হাসিনা এই বাংলাদেশকে যেই পর্যায়ে নিয়ে গিয়েছিল, যেই স্বৈরাচারী সিস্টেম তৈরি করেছিল, আমার ওই জুলাই যোদ্ধা ভাইয়ের সাথে গলা মিলিয়ে আমি বলতে চাই, বাংলাদেশে যে কেউ যে কোনো ফরম্যাটে যে কোনো ব্যক্তিকে সামনে রেখে এটা আর কোনোদিন করতে পারবে না। এই সুযোগটা এই বাংলাদেশে হবে না। এই বাংলাদেশের যেই ইয়াং জেনারেশনটা এই টোটালি রাজনৈতিক সচেতনতা থেকে, দেশের চিন্তা থেকে একপাশে সরে গিয়ে শুধুমাত্র
ব্যক্তি কেন্দ্রিক কিংবা অন্যান্য বিভিন্ন চিন্তা কেন্দ্রিক বিষয়ে নিমগ্ন ছিল, যে ইয়াং জেনারেশনটা কখনো ভাষায় রাজনৈতিক আলোচনায় থাকতো না, যে ইয়াং জেনারেশনটাকে ভোটের সিদ্ধান্ত আলাদা করে দিতে দেওয়া হতো না, সেই ইয়াং জেনারেশনটা এখন বাড়িতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আমার এই সামান্যতম 1 বছর অভিজ্ঞতা থেকে বলতে পারি, আগামীর বাংলাদেশের নীতি নির্ধারণ কি হবে, রাজনৈতিক দলগুলোর পলিসি কি হবে, কোন নেতা কিভাবে চলবে, এই প্রত্যেকটি বিষয় আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্মের মতামতের উপরে ভিত্তি করে নির্ধারিত হবে। আমি আপনাদেরকে একটা অনুরোধ করি, আমার এখানে সম্মানিত বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন ব্যক্তি আছেন, আমার শহীদ পরিবার, আহত যোদ্ধা, আমার সহযোদ্ধারা, এখানে মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, হাসপাতালের পরিচালক, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই আছেন। আমি আপনাদেরকে একটা অনুরোধ করি, আমাদের যারা আহত যোদ্ধা এবং শহীদ পরিবার, তাদের অবস্থা এখন ভালো নেই। আহত যোদ্ধাদের প্রয়োজনীয় চিকিৎসা এখন পর্যন্ত তারা পাচ্ছে না। আমরা স্পষ্ট করে একটা বলি, তাদের এই আহত হওয়া, শহীদদের জীবন হারানো নিয়ে বাংলাদেশের জেলায় জেলায় উপজেলায় উপজেলায় এখন বাণিজ্য চলছে। এখনো থানাগুলোতে শহীদ পরিবার আহতদেরকে হয়রানি করা হয়। এখনো যদি দেখেন রাজনৈতিক দলগুলো, স্পষ্ট করে বলি, রাজনৈতিক দল এবং তাদের বিভিন্ন নেতা কর্মী টাকার বিনিময়ে শহীদ পরিবার এবং আহতদেরকে হয়রানি করে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে সেফ হাউস দেয়। এই বাংলাদেশে এখনো এটা হচ্ছে। আমার অনেক আহত যোদ্ধা অর্থ সম্পদ বিভিন্ন জায়গায় বন্ধক দিয়ে, ভিটেমাটি বিভিন্ন জায়গায় বন্ধক দিয়ে, ঋণ করে 20-25 লাখ টাকা নিজের পিছনে খরচ করেছে, কিন্তু সরকার থেকে বলি, ফাউন্ডেশন থেকে বলি, কেউ 2-3-4 লাখ টাকার বেশি পায়নি। এই মানুষগুলোর এখন আমরা অনুরোধ করব, আমি আমার একজন সহযোদ্ধা হিসেবে অনুরোধ করছি, তাদের এই যে খরচটুকু হয়েছে, আপনারা তাদেরকে আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে পারেন কি না পারেন আমি জানি না, কিন্তু এই যে খরচটুকু হয়েছিল এবং এখন যে অন্তত যতদিন তিনি সুস্থ না হচ্ছেন, এই চলার যে আর্থিক যে সাপোর্টটুকু প্রয়োজন, এটা দয়া করে তাদের আপনারা ব্যবস্থা করবেন। একটা দেশের কাছে মানে ওইরকম 2-3-4-500 কোটি টাকা খুব বেশি টাকা না। এই 1 বছরেও বিভিন্ন ব্যবসায়ী নামক বাটপার, রাজনীতিবিদ নামক চোর, এমন অনেকে নামে বেনামে হাজার কোটি টাকা লুটপাট করেছে। আমরা স্পষ্ট করে বলি, আপনাদের মাধ্যমে বলছি, আপনারা দায়িত্বে থাকুক আর না থাকুক, এই 1 বছরে যাদেরকে মনে করবেন তাদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা দিয়ে হোক, এজেন্সি দিয়ে হোক, আপনারা তদন্ত করান। এই তদন্তে যে কোনো ধরনের অসঙ্গতির সাথে, আর্থিক হোক অন্য হোক, ক্ষমতার অপব্যবহার হোক, সম্পৃক্ত থাকবে, ইভেন সেটা যদি সমন্বয়ক নামেরও কেউ হয়, তাদেরকে আপনারা বিচারের আওতায় নিয়ে আসুন। কিন্তু আমরা স্পষ্টভাবে অনুরোধ করি, আমার শহীদ পরিবার যে তার একমাত্র উপার্জনক্ষম পরিবারের মানুষটিকে হারিয়েছে, তাকে যেন পরের দিন কি খাবে এই চিন্তাটা না করতে হয়, 100 টাকা কোথায় পাবে এই চিন্তাটা না করতে হয়। আমার এখানে একজন বোন বসে আছেন, যাকে একজন আহত যোদ্ধা 3 দিন টানা ফোন দিয়েছে, শুধু 2-3 হাজার